আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আজকে আমরা ব্যাচ 1 এর লেকচার 12 নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের আজকের ক্লাসটিতে জ্যামিতির চতুর্ভুজ সংক্রান্ত যেই চতুর্ভুজ এবং বৃত্ত সম্পর্কিত যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো সলভ করব, পাশাপাশি ধারার অঙ্কগুলোর সমাধান করব। তো আমার এই মুহূর্তে যারা যারা ভিডিওটিতে সংযুক্ত হয়েছেন একটু জানাবেন যে আমার সাউন্ড শুনতে এবং বোর্ড দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ইতিমধ্যে ফজলে রাব্বি এবং শারমিন ইমা যুক্ত হয়েছেন আমাদের সাথে, আরো অনেকেই আছেন। জি, ওয়ালাইকুম আসসালাম। আশা করব খুব দ্রুত যাতে আপনারা প্রত্যেকেই ক্লাসটিতে অংশ নিতে পারেন, তাহলে শুরু করতে পারবো। তো গত ক্লাসে আমরা রেখা কোণ ত্রিভুজ সংক্রান্ত যে জ্যামিতিক প্রশ্নগুলো এসে থাকে পরীক্ষায় সেই প্রশ্নগুলো সমাধান করেছিলাম। আজকের ক্লাসে একই রকম ভাবে আমরা জ্যামিতির বিভিন্ন প্রকার চতুর্ভুজ এবং বৃত্ত সম্পর্কিত যেই সমস্যাবলী বা প্রশ্নগুলো পরীক্ষায় আসে এই প্রশ্নগুলো সমাধান করব, এবং পাশাপাশি ধারা সম্পর্কিত অর্থাৎ ধারা থেকে যে প্রশ্নগুলো সাধারণত পরীক্ষায় আসে এই প্রশ্নগুলো সমাধান করব। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, নিনজামনি জানাচ্ছিলেন যে লাইট সাউন্ড ওকে আছে। ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিচ্ছি। ইতিমধ্যে আরো অনেকেই সংযুক্ত হয়েছেন। তো চলে যাচ্ছি জ্যামিতি সম্পর্কিত আমাদের আজকের আলোচনা চতুর্ভুজ নিয়ে। তো বিভিন্ন প্রকার চতুর্ভুজ আছে। সাধারণত আমরা জানি যে 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ ক্ষেত্র বলে। তো এদের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে এই চতুর্ভুজগুলোকে আমরা বিভিন্ন রকম ভাবে নামকরণ করে থাকি। যেমন প্রথমেই যদি আমরা আসি সামান্তরিকে, তো সামান্তরিকের ক্ষেত্রে আমরা জানি যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হবে এবং সমান হবে। বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে আমরা এই চতুর্ভুজটিকে সামান্তরিক বলতে পারি। অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রে হচ্ছে এক জোড়া বাহু সমান্তরাল থাকবে, ঠিক আছে। 2 জোড়া বাহু সমান্তরাল থাকবে, বিপরীত 2 জোড়া বাহু সমান্তরাল থাকবে এবং 2 জোড়া বাহু পরস্পর সমান হবে। তার মানে সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, সেই চতুর্ভুজটিকে আমরা বলতে পারি সামান্তরিক। তো চিত্রে আমরা একটা সামান্তরিক দেখতে পাচ্ছি। এরপরে আমরা যাব হচ্ছে আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র এবং সামান্তরিকের মধ্যে বেশ মিল রয়েছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা বলতে পারি যে যেই সামান্তরিকের কোণগুলো সমকোণ অর্থাৎ প্রত্যেকটা কোণ সমকোণ, সেই চতুর্ভুজটিকে বা সেই সামান্তরিকটিকে কিন্তু আমরা আয়তক্ষেত্র বলতে পারি। অর্থাৎ আয়তক্ষেত্রেরও যেহেতু আমাদের এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, সেই হিসাবে কিন্তু আয়তক্ষেত্রটাও একটা সামান্তরিক। যার জন্য আমি সংজ্ঞাটা এইভাবে বললাম যে যে সামান্তরিকের প্রত্যেকটি কোণ সমকোণ, এই সামান্তরিকটিকে আমরা বলতে পারবো আয়তক্ষেত্র। অর্থাৎ এটার ক্ষেত্রে আরও একটা বৈশিষ্ট্য নতুন যোগ হয়েছে যে কোণগুলো পরস্পর সমকোণ হবে। আর আগের যেই বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলো তো থাকবেই, যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ হচ্ছে সমকোণ। তাহলে এটিকে আমরা বলতে পারবো আয়তক্ষেত্র। একই রকমভাবে আমরা যদি বর্গক্ষেত্র নিয়ে আলোচনা করি, বর্গক্ষেত্র, তো বর্গক্ষেত্রের জন্য নতুন করে যুক্ত হবে যে যে আয়তক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান, যে আয়তক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান বা বাহুর দৈর্ঘ্য সমান, ওই আয়তক্ষেত্রটিকে আমরা বর্গক্ষেত্র বলতে পারি। তো সেই হিসাব করলে এই বর্গক্ষেত্রটি একটি আয়তক্ষেত্র যার প্রত্যেকটা বাহু সমান। অর্থাৎ এক্ষেত্রে আমাদের নতুন বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেকটা বাহু সমান হতে হবে। এরপর আমরা জানবো হচ্ছে রম্বস। রম্বস হচ্ছে এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি বাহু পরস্পর, রম্বস হচ্ছে এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি বাহু সমান। তো বর্গ এবং রম্বসের মধ্যে পার্থক্য হচ্ছে বর্গের ক্ষেত্রে আমাদের কোণগুলো সমকোণ, আর রম্বসের ক্ষেত্রে কোণগুলো পরস্পর সমকোণ হবে না। ওকে, তো এই বিষয়গুলো আমরা মোটামুটি আমাদের ধারণা আছে বা জানি। এর পাশাপাশি আমরা যেটা জানবো সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। আপাতত আমরা শুধুমাত্র
এই বিভিন্ন চতুর্ভুজের নাম এবং বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করছি। এর পরবর্তীতে আমরা প্রত্যেকটা চতুর্ভুজের ক্ষেত্রে যেই ফর্মুলাগুলো বা সূত্রগুলো আছে, ক্ষেত্রফল নির্ণয়, পরিসীমা নির্ণয়, এগুলো সম্পর্কেও আলোচনা করব। তো এখন আসি আমরা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এক জোড়া বাহু সমান্তরাল থাকবে। সামান্তরিকের ক্ষেত্রে দুই জোড়া বাহু সমান্তরাল ছিল, আর এখানে হচ্ছে বিপরীত, এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, কিন্তু কোনো বাহুগুলো পরস্পর কি হচ্ছে না, সমান হচ্ছে না। সব বাহুগুলোই যদি আমাদের অসমান থাকে, অথবা বলতে পারি এক জোড়া বাহু সমান্তরাল আর অন্য জোড়া বাহু কি হবে, অসমান্তরাল, তো সেক্ষেত্রে আমাদের যে চতুর্ভুজটি গঠিত হবে এটাকে আমরা বলতে পারি ট্রাপিজিয়াম। তো এটা আমাদের একটা ট্রাপিজিয়াম। আমরা এভাবে চেঞ্জও করে নিতে পারি, চিত্রের আকার পরিবর্তনও করা যাবে, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে আমরা জাস্ট চিত্র দেখে চিনতে পারলাম। এখন আসবো যে আমরা যেই ক্ষেত্রফল সম্পর্কিত যেই সূত্রগুলো কাজে লাগবে, যেমন আয়তক্ষেত্রের জন্যই যদি বলি, আয়তক্ষেত্রের জন্য কি কি মানে সূত্রগুলো প্রয়োজন আমাদের। প্রথমে আসি ক্ষেত্রফল নিয়ে। আয়তক্ষেত্রের সাধারণত দৈর্ঘ্য আর প্রস্থ থাকে, তাই তো, মানে আমরা যেই চারটা বাহু, এই চারটা বাহুর দুইটা বাহুকে দৈর্ঘ্য বিবেচনা করি আর এই দুইটা বাহুকে প্রস্থ বিবেচনা করি। তো দৈর্ঘ্য এবং প্রস্থ জানা থাকলে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। একই রকমভাবে যখন আমরা আয়তক্ষেত্রের পরিসীমা বের করব, পরিসীমা, তো পরিসীমার বিষয়টা কি? পরিসীমাটা হচ্ছে চারপাশের বাউন্ডারি, অর্থাৎ আমরা যে কোনো এক সাইড থেকে এই পুরাটার যদি দৈর্ঘ্য নির্ণয় করি, এটাই হয়ে যাবে আমাদের পরিসীমা। তো পরিসীমা পাচ্ছি আমরা দুইটা দৈর্ঘ্য এবং দুইটা প্রস্থের যোগফল, যার কারণে আমরা লিখি দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু 2। 2 দিয়ে দৈর্ঘ্য প্রস্থ যোগফলকে যদি আমরা গুণ করে দিই, সেক্ষেত্রে আমরা পরিসীমা পেয়ে যাচ্ছি। আচ্ছা, যে কোনো একটা চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজক রেখার নাম হচ্ছে কর্ণ। যে কোনো চতুর্ভুজের বিপরীত, পরস্পর বিপরীত দুইটি শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দুর যোগফল হচ্ছে বা সংযোগ রেখা হচ্ছে কর্ণ। তো আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান থাকে। যদি আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই দুইটা কর্ণের দৈর্ঘ্য পরস্পর সমান। তো সেক্ষেত্রে আমরা কর্ণের দৈর্ঘ্যের সূত্র বের করতে পারি বা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি সূত্রের সাহায্যে, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ হচ্ছে প্রস্থ স্কোয়ার, এই সূত্রের সাহায্যে। তো দৈর্ঘ্য এবং প্রস্থ জানা থাকলে আমাদের কর্ণের দৈর্ঘ্যের মানও বের করতে পারবো আয়তক্ষেত্রের ক্ষেত্রে। এরপর আমরা আসবো সামান্তরিকের ক্ষেত্রফল নিয়ে। তো সামান্তরিকের ক্ষেত্রফলের জন্য, সামান্তরিকের ক্ষেত্রফল, তো এক্ষেত্রে আমাদের ভূমি এবং উচ্চতা দুইটি মান জানা থাকবে অবশ্যই। তো আমরা ক্ষেত্রফল বলতে পারবো ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভূমি গুণ উচ্চতা। আর আমাদের যখন এই সামান্তরিকের পরিসীমা নির্ণয় করতে বলবে, তখন আমরা সামান্তরিকের চারটা বাহু যোগ করে দেব। চারটা বাহু যোগ করে দিলে আমরা মানগুলো পেয়ে যাব, পরিসীমার মান পেয়ে যাব। এখন আসি যে আমরা যদি রম্বস এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলে, সেক্ষেত্রে কোন সূত্র ইউজ করব। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুইটাই সেম। ওটার ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ ছিল, আর আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রে যেহেতু চারটা বাহু সমান, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই সমান, এর কারণে হয়ে যাবে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, যেটাকে আমরা সাধারণত বাহু হোল স্কোয়ার, অথবা কেউ কেউ এরকমভাবে বলে রাখি যে বাহুর দৈর্ঘ্য গুণ হবে বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ দুইটা বাহুর দৈর্ঘ্যকে গুণ করলেও আমরা কি পেয়ে যাচ্ছি, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারি, যেহেতু বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। তো এক্ষেত্রে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় যেহেতু পরস্পর সমান, তো কর্ণের দৈর্ঘ্য হবে √2 ইন্টু হচ্ছে বাহুর দৈর্ঘ্য। আবার বর্গক্ষেত্রের পরিসীমা, যেহেতু চারটা বাহু সমান এবং চারটা বাহুর যোগফল হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা, এই জন্য এটাকে আমরা লিখি 4 গুণ বাহুর দৈর্ঘ্য। চারটা বাহু যোগ করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি।
বর্গক্ষেত্রের পরিসীমার মান পেয়ে যাচ্ছি। আচ্ছা, এই সূত্রগুলো আপনাদের ম্যাক্সিমামের জানা, কারণ একদম ছোট থেকেই পড়ে আসছেন এই বিষয়গুলো। এরপরও জাস্ট আমরা যেহেতু অঙ্কগুলো করব, অঙ্কগুলো সমাধান করার আগে প্রত্যেককে আবার একটু মনে করিয়ে দেয়া, যাতে আমাদের অঙ্কগুলো সহজে বুঝতে পারি আমরা। এবং আজকেই আপনাদের সাথে মানে ব্যাচ 1-এর গণিতের শেষ ক্লাস আমার, তো চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য এই ক্লাসেই। তো যাই হোক, এখন আমরা আলোচনা করব হচ্ছে রম্বস নিয়ে, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করতে পারেন, আমি চেষ্টা করব যেহেতু শেষ ক্লাস আলোচনা করে দেওয়ার জন্য। তো রম্বসের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলের সূত্র হবে রম্বসের ক্ষেত্রফল, একটু ব্যতিক্রম। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয়ের গুণফল, আমরা জানি রম্বসের ক্ষেত্রেও দুইটি কর্ণ আছে, একটি ছোট থাকে দৈর্ঘ্যে আর একটা হচ্ছে বড়। তো এই দুইটা কর্ণ যদি আমরা কর্ণের দৈর্ঘ্য গুণ করে দিই, সেক্ষেত্রে আমরা রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাব। আর রম্বসের বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, এটার পরিসীমাও হবে 4 গুণ বাহুর দৈর্ঘ্য। এরপর আসবো হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা একটু লিখে নিতে পারেন, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। অর্থাৎ আমরা জানি যে এক জোড়া বাহু সমান্তরাল থাকে, এই সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু হবে মধ্যবর্তী দূরত্ব, মানে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। খুব সহজ একটা সূত্র, যে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এবং এদের মধ্যবর্তী দূরত্ব। ধরে নিলাম এটা একটা ট্রাপিজিয়াম, তো সমান্তরাল বাহু দুটো হচ্ছে এই দুটা বাহুর যোগফল, এবং একটা বাহু থেকে আরেকটা বাহুর যদি আমরা লম্ব দূরত্ব বের করি, তাহলে এটা হবে হচ্ছে সেই মধ্যবর্তী দূরত্ব। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটি আরেকবার একটু জানতে চাচ্ছিলেন। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। দৈর্ঘ্য স্কয়ার যোগ হচ্ছে প্রস্থ স্কয়ার। হ্যাঁ, এটাকে পিথাগোরাসের সূত্রের সাহায্যে আপনারা বের করতে পারবেন। যদি একটা আয়তক্ষেত্র অঙ্কন করেন, মাঝ বরাবর একটা কর্ণ নিলাম, তো একটু দেখবেন যে আমি যদি এই অংশটুকু মুছে ফেলি, তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ দাঁড়াচ্ছে। তো এটা আমাদের ছিল দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ আয়তক্ষেত্রের জন্য, যেটা এই সমকোণী ত্রিভুজের একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে লম্ব। তো লম্ব এবং ভূমি জানা থাকলে এটা হচ্ছে অতিভুজ। তো অতিভুজ সমান √ লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তো এখান থেকেই মূলত আমাদের এই কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা নির্ণয় করা হয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন চতুর্ভুজের যে এই সূত্রগুলো আছে, এগুলো নিয়ে আলোচনা করলাম। একটু যদি বৃত্ত সম্পর্কে বলি, আমরা জানি যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি অপর একটি বিন্দু সর্বদা একই দূরত্ব বজায় রেখে চলতে থাকে, তাহলে তার চলার পথ যেই সঞ্চার পথ তৈরি করে সেটাই হচ্ছে আমাদের একটা বৃত্ত, বা যে আকৃতি দিচ্ছে এটা হচ্ছে বৃত্ত, আর টোটালটা হচ্ছে বৃত্ত ক্ষেত্র। এই তো এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে সবসময় নির্দিষ্ট থাকবে। এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা এই যে চলার পথ, এই চলার পথটাকে আমরা বলি হচ্ছে পরিধি, বৃত্তের পরিধি। এটা হচ্ছে বৃত্তের পরিধি। তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এই দূরত্বের নাম হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, যেটাকে সাধারণত আমরা 8 দিয়ে প্রকাশ করি। আর যদি কোনো সরলরেখা কেন্দ্র দিয়ে যায়, অর্থাৎ বৃত্তের পরিধিকে দুইটা বিন্দুতে ছেদ করে এবং এটা কেন্দ্র দিয়ে যায়, তার মানে কেন্দ্রগামী এই রেখাটার নাম হয়ে যাবে হচ্ছে কেন্দ্রগামী জ্যা। এটাকে আমরা বলবো তখন ব্যাস। অর্থাৎ আবার আমি একদম শুরু থেকে বলে দিচ্ছি যে কোনো রেখা যদি একটা বৃত্তের পরিধিকে দুইটা বিন্দুতে ছেদ করে, এই রেখাটাকে বলবো আমরা জ্যা। এই রেখাটার নাম দেবো জ্যা। যেই রেখা বা যেই রেখাংশ বৃত্তের পরিধিকে দুইটা বিন্দুতে ছেদ করে, সেই রেখাংশকে বলা হয় বৃত্তের জ্যা। এবং এই রেখাংশটি যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় বা কেন্দ্র দিয়ে গমন করে, তখন সেই রেখাংশের নাম বলবো আমরা বৃত্তের ব্যাস। ওকে,
তো দেখতেই পাচ্ছেন যে বৃত্তের ব্যাস হচ্ছে দুইটা ব্যাসার্ধের সমান, তার মানে বৃত্তের ব্যাস সমান হচ্ছে 2r বা 2 গুণ বৃত্তের ব্যাসার্ধ। আর পরিধি, বৃত্তের পরিধি হচ্ছে, পরিধির সূত্র হচ্ছে 2πr। বৃত্তাকার পার্ট আসলেই তখন আমাদের একটা পাই নিতে হয়, তো এটার পরিধির সূত্র হবে হচ্ছে 2πr, যেখানে পায়ের মান হচ্ছে 3.1416 ব্যবহার করে থাকি। যেহেতু আমাদের এখানে ক্যালকুলেটর থাকবে না, সেক্ষেত্রে আপনারা অঙ্ক সমাধান করার জন্য এই পায়ের মান 22/7 এই মানটা ইউজ করবেন। যেহেতু আমরা সকলেই জানি পায়ের মান 3.1416, কিন্তু আমাদের এখানে ক্যালকুলেটর নাই, আর এত বড় দশমিক সংখ্যা যে কোনো সংখ্যার সাথে গুণ করা ক্যালকুলেটর ছাড়া একটু কঠিন কাজ। তো সেই জন্য আমরা এই সরাসরি এই মানটা ব্যবহার করব, 22/7। তো এটা হচ্ছে জ্যা, এবং বৃত্তের যে জ্যাটা কেন্দ্র দিয়ে গেছে এই জ্যাটা হচ্ছে বৃত্তের ব্যাস, এবং আমরা জানি যে বৃত্তের ব্যাস হচ্ছে ওই বৃত্তের সব থেকে বড় জ্যা, অর্থাৎ বৃহত্তম জ্যাই হচ্ছে ওই বৃত্তের ব্যাস। আচ্ছা, কোনো একটা বৃত্তের যদি কোনো একটা বিন্দুতে একটা রেখা স্পর্শ করে, তাহলে সেই বিন্দুটাকে, রেখাটাকে বলা হচ্ছে স্পর্শক। যে কোনো একটা বিন্দুতে কোনো একটা রেখাংশ বা রেখা যদি স্পর্শ করে, তাহলে এটাকে বলবো আমরা স্পর্শক। আর ছেদ করলে সেটা হয়ে যাবে জ্যা। ছেদ করলে হবে হচ্ছে দুইটা বিন্দুতে ছেদ করবে, আর স্পর্শ করবে একটা বিন্দুতে। তাহলে বৃত্তের উপরস্থ একটা বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যাবে? বৃত্তের উপরস্থ একটা বিন্দুতে কেবলমাত্র একটি স্পর্শক আঁকা যাবে। একই রকম ভাবে বৃত্তের বহিস্থ অর্থাৎ বাইরের কোনো বিন্দু থেকে ওই বৃত্তে দুইটি স্পর্শক আঁকা যাবে। যেমন এটা বৃত্তের বাইরের একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে এই বৃত্তে এদিকে একটা স্পর্শক আঁকতে পারি, সেম এই পাশেও আমরা একটা স্পর্শক আঁকতে পারি। তাহলে জানলাম যে বৃত্তের কেন্দ্র, বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দুতে আমরা একটা স্পর্শক আঁকতে পারি, আর বৃত্তের বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের দুইটি স্পর্শক আঁকতে পারি। আচ্ছা, এখানে জানতে চাচ্ছিলেন যে রোজ, আমিও জানতে চাই যে ইউটিউব চ্যানেলের নামটা। আসলে আমাদের এখানে নিজের ইউটিউব চ্যানেলের নাম প্রচার করা নিষিদ্ধ, আমরা করতে পারছি না। মার্চ ফরওয়ার্ডের আমার প্রত্যেকটা ভিডিও মার্চ ফরওয়ার্ডের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আশা করি সংযুক্ত থাকতেই পারবেন, আমাদের সংস্পর্শেই থাকবেন আপনারা। আমি মার্চ ফরওয়ার্ডের বাইরের কেউ না, আমি নিজেই মার্চ ফরওয়ার্ডের একজন, অর্থাৎ মার্চ ফরওয়ার্ড আমি একই প্ল্যাটফর্ম। তো আপনারা মার্চ ফরওয়ার্ডের প্ল্যাটফর্মে থাকলেই আমার সাথে থাকা হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা কোনো প্ল্যাটফর্মের প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, মাসুম মিয়া জানতে চাচ্ছিলেন যে একটু আস্তে করলে ভালো হয়। অবশ্যই অঙ্কগুলো আমরা একটু আস্তে মানে ধীরে ধীরে করব। আর আমরা যেহেতু বেসিক আলোচনাগুলো ছিল, পর্যায়ক্রমে আলোচনাগুলো বলে গেলাম। যদি আপনারা এটা একবারে ধরতে না পারেন, সেক্ষেত্রে পুনরায় ভিডিওটি একদম প্রথম থেকে আরেকবার একটু দেখে নেবেন, তাহলে হয়তো পরের বার আপনার পুরো বিষয়টা বা পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো ওকে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আশা করি যে ক্লিয়ার। একটু বলে যাই যে বৃত্তের পরিধির সূত্র বলেছিলাম হচ্ছে 2πr, পরিধি এটা হচ্ছে 2πr, এবং বৃত্তের ব্যাস এটা হচ্ছে 2r, এবং বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। আশা করছি যে আপনারা সূত্রগুলো তুলে নিয়েছেন। আমরা সরাসরি এখন অঙ্কগুলোতে চলে যাব। এরপরেও যদি কোনো প্রবলেম হয় বা কোনো বিস্তারিত আলোচনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা প্রশ্নের সমাধানের পাশাপাশি আলোচনা করে যাব। তো যাই হোক, আমার প্রথম অঙ্কটাতে চলে যাচ্ছি। যাদের কাছে শীট আছে সবাই একটু শীটটা হাতে নেবেন, প্রশ্নগুলো মিলিয়ে অ্যান্সার করার চেষ্টা করবেন। আর যাদের কাছে শীট নেই তাদের উদ্দেশ্যে আমি তো অবশ্যই বোর্ডের প্রশ্নগুলো তুলে দেব, বা আপনি যাতে বুঝতে পারেন সেই হিসাবেই মুখে বললেও ওই যতটুকু লেখার প্রয়োজন ততটুকু লিখে মুখে বলে দেব। তো বলা হচ্ছে প্রথম প্রশ্নটা, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:1। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে
দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:1। উহার পরিসীমা হচ্ছে 200 মিটার হলে আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? পরিসীমা হচ্ছে 200 মিটার, তাহলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? আমরা যদি দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা বের করতে পারি তাহলে কিন্তু ক্ষেত্রফলের মানটা চলে আসবে আমাদের। তো সাধারণত পরিসীমা বলতে আমরা কি বুঝি? পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো আমি যদি এটাকে 2 দিয়ে ভাগ করে দেই, যেহেতু 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা হচ্ছে আমাদের পরিসীমা। তো আমি প্রথমে যেই কাজটা করলাম, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করে দিলাম। 2 দিয়ে ভাগ করে দিলে থাকবে কি আর? দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল 100। এটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল 100 মিটার। তো এখন একটা বিষয় দেখেন যে আমাদের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে 3:1 আর তাদের সমষ্টি দেওয়া আছে হচ্ছে 100। তো অনুপাত সমানুপাতের ক্লাসে আমরা করে আসছি যে যদি আমাদের অনুপাত থাকে এবং সমষ্টি থাকে সেক্ষেত্রে এই রাশিগুলোকে যোগ করে দিব। যোগ করে দিলে পাচ্ছি 4। 4 দিয়ে এই সমষ্টিকে ভাগ করে দিব। ভাগ করলে মান আসছে কত? 25। 4 25 100। তার মানে দৈর্ঘ্যের মান হবে কত? এই 3-এর সাথে যদি 25 গুণ করি তাহলে পাচ্ছি দৈর্ঘ্য, আর 1-এর সাথে 25 গুণ করলে পেয়ে যাচ্ছি আমরা প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্য 75 মিটার এবং প্রস্থ হচ্ছে 25 মিটার। এখন জানতে চাচ্ছে যে এটার ক্ষেত্রফল কত। তো এই দুইটা মান গুণ করে দিলেই তো হয়ে যাচ্ছে ক্ষেত্রফল। এই 75 গুণ 25 এটা গুণ করে দিলেই আমরা কি পেয়ে যাচ্ছি? ক্ষেত্রফলের মান পেয়ে যাচ্ছি। এখন এই 75 আর হচ্ছে 25 গুণ করাটা কি অনেক সহজ কাজ? যেটা দেখে আমরা কিভাবে গুণ করে বসিয়ে দিতে পারি। 75 আর হচ্ছে 25, যেমন আমি যদি বলি যে এটার মান হবে হচ্ছে 1875। 75 আর 25 গুণ করে বলে দিলাম যে এটার মান হচ্ছে 1875। তো এটাকে মানে দেখা মাত্র অ্যান্সার করা কি সম্ভব 25 দিয়ে এরকম গুণ করে? আমরা নর্মালি এইভাবে করতাম যে 5 25-এ হয়তো 125-এর 5 হাতে আছে 12, তো সেটাও অনেকের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। আবার 7 25-এ গুণ করলে হবে হচ্ছে 175 আর এই 12 যোগ করলে হচ্ছে 187। তো এটা হচ্ছে একটা নিয়ম। সেখানেও আমাদের 7 দিয়ে 25-কে গুণ করা সবার পক্ষে হয়তো পসিবল হবে না, তখন আবার ভেঙে ভেঙে করতে হবে যে 75 আর 25 এভাবে করে গুণ করতে হবে নিচে নিচে। তো বেশ একটা সময় সাপেক্ষ হয়ে যাবে। তো আমি একটু টেকনিক্যালি বলে দিচ্ছি, আপনারা একটু দেখেন বুঝতে পারেন কিনা বা মনে রাখার চেষ্টা করা যায় কিনা। 25 দিয়ে যদি আমাদের কোনো সংখ্যা গুণ করতে হয় খুব সহজে আমরা কিভাবে গুণ করতে পারি একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন যাতে একবারেই বিষয়টা ধরতে পারেন। তো 25 আর 1 গুণ করলে হচ্ছে 25। 25 আর 1 গুণ করলে হবে 25। 25 আর 2 গুণ করলে হচ্ছে 50। 25 আর 3 গুণ করলে হয় 75। আর 25 আর 4 গুণ করলে হয় 100। তার মানে 4-এর সাথে 25 গুণ করলে তার জন্য আমরা ফলাফল পাই 100। 4 দুগুণা 8। তো আবার যদি 4 দিয়ে 25-কে গুণ করি আরও 100। অর্থাৎ আপনি যদি এই 25-কে 8 দিয়ে গুণ করেন তার মানে 2 বার 4 দিয়ে গুণ করা হচ্ছে, তখন আমরা মান পাচ্ছি কত? 200। তো এটা যদি আমি 4-এর ঘরের নামতা অনুসারে যাই যে 4 দিয়ে গুণ করলে 100, 4 দুগুণা 8, তো 2 দিয়ে গুণ করলে হয়েছে 8, এই জন্য 8 দিয়ে গুণ করলে হবে 200। 3 4-এ 12, তো 25-কে যদি আমি 12 দিয়ে গুণ করি তাহলে যেহেতু 4-কে 3 দিয়ে গুণ করলে 12 হয়, মানে 4-এর নামতা পড়ে 3 4-এ 12, তার মানে এটার ফলাফল হবে 300। তো 12-র জায়গায় যদি আমি 16 দিয়ে গুণ করি 25-কে তাহলে 4 4-এ 16, 4-এ 4-এ 16, তার মানে এখানে পাবো 400। 24 দিয়ে যদি 25-কে গুণ করি তো 4 6 24, এটার মান হবে 600। তো এরকম 4-এর গুণিতক সংখ্যা যেগুলো আছে এইগুলা দিয়ে গুণ করা খুব সহজ। 4 দিয়ে গুণ করলাম 100, 8 দিয়ে গুণ করলাম 200, 12 দিয়ে গুণ করলাম 300, 16 দিয়ে গুণ করলে 400, 20 দিয়ে গুণ করলে 500, তাই তো? এভাবে করে। কিন্তু আমার হাতে যদি এরকম সংখ্যা না থাকে, অর্থাৎ 16 নাই, আছে 17, আর আছে হচ্ছে 25, এখন কি করতে হবে তাহলে? আচ্ছা, আমি 17-কে হয়তো ভাগ করতে পারবো না 4 দিয়ে, কিন্তু 4 4-এ যে 16 এতটুকু তো আমরা জানি
তার মানে 4 4 16, এখানে পাচ্ছি 400 কতর জন্য? এই 16-র জন্য। 16-র পরে আর কত আছে 17 পর্যন্ত? 16 17, তার মানে 1। তো আমরা 25 আর 1 গুণ করলে কত হয়? 25। 25 1 25, তার মানে এটার মান হচ্ছে 425। ধরে নিলাম যে আমার এখানে আছে হচ্ছে 27 গুণ 25। তাহলে 4-এর ঘরের নামটা পড়ি, 4 6 24, 4 7 28, বেশি হয়ে যায়। তো 4 6 24, তার মানে এই মানটা হবে 600 সামথিং। তো এরপরে আবার কত ঘরে গেলাম? 24 থেকে আরো 3 যোগ করলে হয়ে যাচ্ছে 27 24-এর সাথে। তো 3 বেশি আছে, আমরা জানি 3 25 হয় হচ্ছে 75, তাহলে 675। যেমনভাবে এখানে ছিল 75 গুণ 25, 75 গুণ 25, তার মানে 75-কে যখন আমি 25 দিয়ে গুণ করব তখন কি দাঁড়াচ্ছে? 4 18-তে হচ্ছে 72, 4 18 72, তার মানে এটা হচ্ছে 1800 সামথিং, 1800 সামথিং। তো 4 18 72, আর আছে কত? 72 থেকে 75 পর্যন্ত 3 3 25-এ হয়ে যাচ্ছে কত? 75, অতিরিক্ত পাচ্ছি 75, তার মানে এই মানটা হচ্ছে 1875। একটু কমেন্ট করে জানাবেন কে কে বিষয়টা বুঝতে পেরেছেন, আর যদি কারো প্রবলেম থাকে সেক্ষেত্রে একটু জানাবেন। একটু দ্রুত জানানোর চেষ্টা করবেন, যেহেতু আমাদের পরবর্তীতে আরো অনেকগুলো অঙ্ক আছে। আচ্ছা, রাফিয়া জান্নাত রাফা, মিস করার কিছু নেই। আমাদের সাথে তো হয়তো আজকে এই ব্যাচের ক্লাস শেষ হয়ে যাচ্ছে, পরবর্তী যে কোনো ব্যাচে তো আবারও ক্লাস নিব, এবং ইনশাল্লাহ আপনাদের যে কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন। আর আইডিতে তো সবাই আমরা অ্যাক্টিভ আছি, মার্কস ফরওয়ার্ডের গ্রুপেই আছি সবাই। আচ্ছা, শারমিন রহমান শামা, বুঝেছি স্যার, ধন্যবাদ যারা বুঝতে পেরেছেন। আর মাসুমিয়া যারা বলছিলেন যে কাইন্ডলি আরেকবার যদি একটু বলতাম। হ্যাঁ, আরও একবার বলে দিচ্ছি। আপনি চিন্তা করবেন হচ্ছে 4-এর, যেমন ধরলাম আমার এখানে আছে 48 গুণ হচ্ছে 25। তো 4 দিয়ে আমি 48-কে ভাগ করি, 4-এর ঘরের তো নাম তো পড়তেই পারি, 4 12 হচ্ছে 48, 4 12 48 মিলে গেছে, এই জন্য এটার অ্যান্সার হচ্ছে 1200। মিলে যাওয়ার কারণে এটার অ্যান্সার 1200। ধরলাম আমার এখানে আছে 36 গুণ 25, তো 4 নং 36, তো 9 মিলে গেছে 9 দিয়ে, এটার উত্তর হবে 900। কিন্তু আমার এখানে আসছে 25, 25 গুণ 25, 25 গুণ 25, তো এটা তো মিলে নাই। আমরা জানি এখন 4-এর ঘরের নামটা পড়ি, 4 6 24, তো 6 পর্যন্ত যাওয়া যায়, 4 6 24, 24-এর পরে আরো 1 ঘর থাকে, তো 1 থাকার কারণে আমরা তো জানি 1 গুণ 25 মানে 25, 2 গুণ 25 মানে হচ্ছে 50, আর 3 গুণ 25 এটার মান হচ্ছে 75। এটার জন্য আমরা 1 গুণ 25 থাকছে, তার মানে একটা 25 বেশি থাকবে। ধরে নিলাম আমার এখানে আসছে 42 গুণ হচ্ছে 25, তো 42 তো 4 দিয়ে ভাগ করা যায় না, 4 10 40 পর্যন্ত যায়, অর্থাৎ এটা হবে 10-এর জন্য হচ্ছে 1000-এর থেকে একটু বেশি হবে। কত বেশি হচ্ছে? 40 থেকে 42 কত বেশি? 2 বেশি, তো 25 দুগুণা কত হবে? 50। তো এরপরেও যাদের কাছে কঠিন মনে হচ্ছে আপনারা কাইন্ডলি ভিডিওটি আরেকবার একটু কষ্ট করে দেখে নেবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা এর পরবর্তী অঙ্কটাতে চলে যাচ্ছি। বলা হচ্ছে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 2025 বর্গমিটার। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 2025 বর্গমিটার, এর চারিদিকে বেড়া আছে, বেড়ার মোট দৈর্ঘ্য কত? একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 2025 বর্গমিটার। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে 2025 বর্গমিটার। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে ওই বর্গাকার বাগানের যে চারপাশে বেড়া দেওয়া আছে, বেড়ার মোট দৈর্ঘ্য কত? তো আমাদের কাছে যদি বর্গাকার বাগানের একটা বাহুর দৈর্ঘ্য থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্ষেত্রফল বের করতে পারি বর্গ করে। তো একই রকম ভাবে আমাকে ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল থেকে কি আমরা অবশ্যই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। যেহেতু বর্গ করলে ক্ষেত্রফল পাওয়া যায়, তাহলে ক্ষেত্রফলকে যদি বর্গমূল করি তাহলে অবশ্যই কি পেয়ে যাব? এটাকে যদি বর্গমূল করা হয় তাহলে অবশ্যই আমরা কার মান পেয়ে যাচ্ছি?
ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের মান পেয়ে যাব বা একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তো এটার জন্য আমরা মান পেয়ে যাচ্ছি কত, 45। তো আমি একবারে 45 কিভাবে লিখলাম এটারও করতে পারেন। এই যে সংখ্যাগুলোর শেষে 5 আছে, আজকে যেহেতু শেষ ক্লাস আপনাদেরকে বেশ কিছু টেকনিক দেখিয়ে দিই। একটু টেকনিকগুলো দেখিয়ে দেই, কারণ যেহেতু শুরু থেকে আপনাদের ক্লাসে আমি ছিলাম না, মাঝখান থেকে আপনাদের ব্যাচ শুরু করেছি, হয়তো প্রথম থেকে থাকলে সবগুলো টেকনিকই ক্লাসে আলোচনা হয়ে যেত। তো আজকে ইনশাল্লাহ সবগুলো টেকনিক দেখিয়ে দিব যতদূর মনে পড়ে আর কি আলোচনার সাপেক্ষে। তো 5, তারপরে ধরলাম যে 15, এরপরে হয়তো 25, 35, 45, 55, 65 ইত্যাদি। এই যে সংখ্যাগুলো, এদেরকে যদি আমরা বর্গ করি খুব সহজে কিন্তু বর্গ করে ফেলানো যায়। যেমন এটা হচ্ছে 25, এটার মান 225, এটা হয়ে যাবে 625, এটা হচ্ছে 1225, এটা হচ্ছে 2025, তারপরে হচ্ছে 3025, 4225। তো এরকমভাবে ধরলাম যে আমার এখানে 85 স্কোয়ার আসছে, তার মানে হয়ে যাবে 7225। ধরলাম 95 স্কোয়ার আসছে, হয়ে যাবে 9025 ইত্যাদি। তো এগুলো এত সহজে কিভাবে বর্গ বের করা যায়, এটার টেকনিকগুলো হচ্ছে এই যে একটা সংখ্যা প্রত্যেকটারই লাস্টে 25 আছে, প্রত্যেকটার লাস্টে 25 থাকা মানে এটার বর্গমূল করলে অবশ্যই কত আসবে, 5 আসবেই, 5 থাকবেই। তাহলে তার পরবর্তী সংখ্যাটা এই যে একটা 72 হচ্ছে, একটা 90 হচ্ছে, একটাতে 12 হচ্ছে, একটাতে 20 হচ্ছে। কিভাবে হচ্ছে, এই যে যখন 12 হয়েছে একটু দেখবেন যে প্রথম সংখ্যাটা আছে কত, 5কে বর্গ করার জন্য 25, আর প্রথম সংখ্যাটা আছে কত, 3 এবং এর পরবর্তী পূর্ণ সংখ্যা, পরবর্তী ক্রমিক সংখ্যাটা হচ্ছে 4। 3 আর 4 গুণ করলে 3 4 12, যার কারণে এখানে হয়ে গেছে 12। আমি যখন 85 করলাম, এই 5 স্কোয়ারের জন্য 25, আর সামনের সংখ্যাটা হচ্ছে 8, 8-এর পরবর্তী সংখ্যাটা কত, 8-এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে 9, যার কারণে 8 আর 9 গুণ করে আমরা পেয়েছি 8 9 72। আচ্ছা, তো একটু জানাবেন যে বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা বা বুঝতে পেরেছেন কিনা। তাহলে একই রকম ভাবে যে কোনো সংখ্যা আপনি নিতে পারেন। ধরলাম যে 75 নিলাম, 75কে স্কোয়ার করলে 5 5 হচ্ছে 25, আর 7 হচ্ছে 56। তো এরকম ভাবে আমরা যে কোনো সংখ্যার যাদের শেষে 5 আছে খুব সহজে কিন্তু বর্গ করতে পারি। তো বর্গ করতে পারলে তো বর্গমূলও করতে পারবো। যেহেতু সংখ্যাটা হচ্ছে 20, তার মানে 4 5 20, ছোট সংখ্যাটা আসবে এখানে, যার কারণে আমি এখানে 45 লিখেছিলাম। তো আমরা এখন পেয়ে গেলাম যে বর্গাকার বাগানের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 45। আচ্ছা, কবিরুল ইসলাম জানাচ্ছিলেন যে এভাবে চিন্তাই করি নাই কোনোদিন। হ্যাঁ, আসলে চিন্তা না করারই কথা, কারণ আমি যখন শিখেছি আমিও তখন এভাবে চিন্তা করি নাই বা জানতামও না। বা আমি যখন স্কুলে পড়েছি বা কলেজে ইউনিভার্সিটিতে পড়েছি, আমার টিচারও আমাকে কখনো এভাবে দেখায় নাই, যার কারণে জানা হয়নি। তো যখন জানতে পেরেছি তখন ভেবেছি যে না, এই বিষয়গুলো যেহেতু আমি জেনেছি, হয়তো আপনাদের সাথে বা আমার পরিচিত যারা আছে প্রত্যেকের সাথে এই বিষয়গুলো যদি শেয়ার করি তারাও কিন্তু জানতে পারবে, যেমনভাবে আজকে আপনারা জানতে পারলেন। তো এরপরে আমরা যেহেতু পেয়ে গেলাম যে এটার বর্গমূল হচ্ছে 45, আমাদের যদি এখন পরিসীমা বের করতে বলে, বেড়ার দৈর্ঘ্য মানেই তো পরিসীমা, তো পরিসীমা মানে হচ্ছে 4 দিয়ে গুণ করে দিতে হবে। তো 4 দিয়ে গুণ করে দিচ্ছি, 4 5 20, শূন্য হাতে আছে 2, 4 4 16 আর 2 হচ্ছে 18, অর্থাৎ উত্তর হচ্ছে 180 মিটার। আচ্ছা, যেহেতু বর্গ নিয়ে আলোচনা করলাম, আপনাদেরকে আরেকটু বলে দেয়, এটা তো শুধুমাত্র 5-এর জন্য করলাম, কিন্তু যদি আমাদের এরকম আসে 64, এটাকে বর্গ করতে হবে, তো এটাকে ক্যালকুলেটর ছাড়া কি তখন আমরা একটা একটা করে গুণ করতে করতে যাব নাকি 64 আর 64 গুণ করব? তো না, তখন আপনারা খুব সহজে করতে পারবেন। একটু দেখিয়ে দিই, যেহেতু আসছি এই জন্য এই টপিক নিয়ে আলোচনা করে এরপরে আমরা জ্যামিতিতে আবার ফিরে যাচ্ছি। তো 4কে যদি বর্গ করি, 4কে বর্গ করলে হচ্ছে 4 4 16। আমরা যদিও বর্গ করার কথা 64কে, আর আমি বর্গ করছি কাকে, শুধুমাত্র 4কে, কারণ 64কে বর্গ করা আমার পক্ষে মুখে মুখে সম্ভব হচ্ছে না, এজন্য আমি এই 4কে বর্গ করলাম। এরপরে আবার 6কে বর্গ করি,
6 কে বর্গ করলে হবে কত? 6 6 36। তো 4 কে তো মুখে মুখে বলতেই পারবেন, 4 4 16 আর 6 6 36। এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে 4 6 আর উপরের 2, এই তিনটা সংখ্যাকেই গুণ করবেন। 6 4 আর উপরের 2 গুণ করলে কত পাচ্ছি? 4 6 24, 24 দুগুণে হচ্ছে 48। ঠিক মাঝের সংখ্যা দুইটার নিচে এই 48 লিখে দিব, লিখে যোগ করে দিব। 6 8 আর 1 9, 10-এর 0 হাতে আছে 1, 3 আর 1 4। তাহলে এই 64কে বর্গ করলে রেজাল্ট হবে 4096। আপনারা একটু চেক করে দেখতে পারেন। আচ্ছা, নাসির উদ্দিন বলছিলেন যদি 3 অঙ্কের থাকে, হ্যাঁ 3 অঙ্কের থাকলেও কোনো সমস্যা নেই। এই 105 আছে, এটাকে বর্গ করবেন, তাহলে 5 5 25 আর 10 আর পরবর্তীটা হচ্ছে 11, 10 আর 11 গুণ করলে হয় 110। 115 আছে, এটাকে স্কোয়ার করবেন, 5 5 25, 11 আর 12 গুণ করতে হবে, 11 আর 12 গুণ করলে 132। তো এটার জন্য আসবে 13,225। তো এই 11 দিয়ে গুণ করার জন্য টেকনিক আছে, যে আমি খুব সহজে 132 লিখে দিলাম। আচ্ছা যাই হোক, আমরা শেষ করতে করতে ইনশাল্লাহ আরো আলোচনা করতে পারবো টেকনিকগুলো। তো এরপর একটু দেখবেন যে আমরা পরবর্তী প্রশ্নটাতে যদি যাই, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 150 মিটার ও 100 মিটার। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থের মান দেওয়া আছে 100 এবং 150 মিটার। বাগানের দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 10% বৃদ্ধি করলে নতুন বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে, এটা জানতে যাচ্ছে। তো আগে ছিল 150 আর আছে হচ্ছে 100, এটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ। দৈর্ঘ্য 150, প্রস্থ হচ্ছে 100, এটা দেওয়া ছিল আগে। এখন দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হয়েছে, দৈর্ঘ্য 20% বৃদ্ধি করলাম, আর প্রস্থ হচ্ছে 10% বৃদ্ধি করা হয়েছে। তো এটাকে যদি আমরা 20% বৃদ্ধি করি, সাধারণত নর্মালি একটা সংখ্যা, শতকরার ক্লাস যারা করেছেন আমার তারা জানেন যে কোনো একটা সংখ্যা যেই অবস্থায় আছে সেই অবস্থায় তার 100% আছে। এখন এটাকে 20% বৃদ্ধি করলে সেটা হয়ে যাবে 120%। যেই অবস্থায় আছে 150, এটা হচ্ছে তার 100%। এখন 20% বৃদ্ধি করলে এটা হয়ে যাবে 120%। তার মানে এটাকে 20% বৃদ্ধি করলে সংখ্যাটা কত হবে? সরাসরি একবারে বের করে ফেললাম আমরা, 120%। পার্সেন্ট মানে হচ্ছে 100 দিয়ে ভাগ করে দেয়া, 0 0 কেটে দিলাম, 5 15 দুগুণা 30 আর হাতে আছে 3, 15 কে 15 আর 3 হচ্ছে 18। আবার 12 দিয়ে গুণ করতে পারেন, 5 12 60 0 হাতে আছে 6, 12 আর 6 18। তার মানে এখানে মান পেয়ে গেলাম 180। একই রকম ভাবে এই 100কে যদি আমরা 10% বৃদ্ধি করি, এটাকে 10% বৃদ্ধি করলে হয়ে যাবে 110%। 110% মানে 110 ভাগ 100, পার্সেন্টেজের জন্য 100 দিয়ে ভাগ। তো 100 100 কেটে দিলাম, এটা হলো 110। তার মানে আমার নতুন দৈর্ঘ্য 180, নতুন প্রস্থ হচ্ছে 110। কি করতে হবে? এই 180 আর 110 গুণ করতে হবে। তো এই তিনটা সংখ্যা দেখেই অনেকে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হবে যে না এটাকে গুণ করব কিভাবে। তো গুণ করা 3টা সংখ্যা হলেই যে কঠিন হবে তেমন কিছু না, এটা গুণ করা অনেক সহজ। এই 2টা শূন্য আছে, এই 2টা শূন্যকে আগে রেখে দিলাম, তাহলে সংখ্যাটা ছোট হয়ে গেছে, 18 আর 11 হয়ে গেল। যে 2টা শূন্য ছিল, শূন্য 2টা আগে নামিয়ে ফেললাম। তো এখন গুণ করতে হবে কি? 18কে 11 দিয়ে। তো 11 দিয়ে গুণ করা মানে আপনার কাছে দুনিয়ার সব থেকে সহজ কাজ করতে দিছে। কি কাজ করবেন? প্রথমে 8 এর 8 লিখে দিব, এরপরে 8 আর 1 যোগ করে লিখবো 9, এরপরে প্রথমে যেটা ছিল সেটা লিখে দেব 1। তার মানে ফলাফল হবে 19,800। শুধুমাত্র এই 18কেই না, আপনি চাইলে 318কেও 11 দিয়ে খুব সহজে গুণ করতে পারেন। 8, প্রথমে 8 এর 8 রেখে দিলাম, 8 আর 1 যোগ করলে হয়ে গেল 9, এরপরে 3 আর 1 যোগ করব, হয়ে যাবে 4, এরপরে 3 এর 3। আবারও বলছি, প্রথমে 8 এর 8, এরপরে এই দুইটাকে যোগ করছি, 8 আর 1 9, এর পরবর্তী দুইটাকে আবার যোগ করছি, 3 আর 1 যোগ করলে 4, এরপরের সংখ্যাটা লিখে দিয়েছি। তো এভাবে করে কিন্তু 11 দিয়ে গুণ করতে পারেন। ওকে, তো এটা হচ্ছে আমরা গুণ করে ফলাফল বের করতে পারলাম। মোটামুটি এই যে আমরা যে অঙ্ককে কঠিন মনে করি বা আমাদের সময় বেশি লাগে, সময় কিন্তু বেশি লাগে হচ্ছে আমাদের ক্যালকুলেশনে। অর্থাৎ অঙ্ক সবাই করতে পারি,
যে প্রশ্নগুলো আসছে আপনি অঙ্কের অ্যান্সার মিলিয়ে দিয়ে আসতে পারবেন, সময়টা একটু বেশি লাগবে, যার কারণে আপনি হয়তো পরীক্ষায় পিছিয়ে পড়বেন অন্যদের থেকে। তো এরপর আমরা পরবর্তী 4 নম্বর প্রশ্নটি একটু দেখবেন যে একটি রম্বসের একটি কর্ণ হচ্ছে 10 মিটার আর ক্ষেত্রফল হচ্ছে 120 বর্গমিটার, অপর কর্ণের দৈর্ঘ্য কত? তো কিছুক্ষণ আগে বলেছিলাম যে রম্বসের ক্ষেত্রফল সমান হচ্ছে কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ দুইটা কর্ণকে যদি আমরা গুণ করি ক্ষেত্রফল পাই। এখন এখানে একটা কর্ণ দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে, অপর কর্ণ, এখন দুইটা কর্ণ মানে প্রথম কর্ণ আর দ্বিতীয় কর্ণ গুণ করলে পাবো ক্ষেত্রফল। এখন প্রথম কর্ণটা দেওয়া আছে, দ্বিতীয় কর্ণ দেওয়া নাই, তার মানে দ্বিতীয় কর্ণ সমান কি দাঁড়াবে? এই ক্ষেত্রফল ভাগ দাঁড়াবে হচ্ছে প্রথম কর্ণ যেটা দেওয়া আছে। তাহলে আমি দ্বিতীয় কর্ণের ক্ষেত্রফল বের করতে পারবো। দুইটা সংখ্যার গুণফল দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে, আর একটা সংখ্যা কিভাবে বের করব? ওই যে গুণফলকে যদি একটা সংখ্যা দিয়ে ভাগ করে দিই তাহলে দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাব। সেম ওয়েতেই আমরা কিন্তু এটাও অ্যান্সার বের করব যে আমাদের ক্ষেত্রফলের মান দেওয়া আছে 120 আর একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 10, তাহলে আমাদের এটার মান আসবে কত? সরি, এটা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ছিল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটার সামনে একটা ক্ষেত্রফল, তার মানে এটার সামনে হাফ ইন্টু প্রথম ইন্টু দ্বিতীয় ছিল। তো এই দুইটাকে যদি আমরা এখন এটার সাথে আবার গুণ করে দেব তাহলে 0 0 কেটে গেল, এই হাফটা আবার ওই পাশে চলে গিয়ে 2 গুণ হয়ে যায়, 12 দুগুণা কত আসবে? 24 মিটার, অ্যান্সার হয়ে যাবে 24 মিটার। আমি আবারও বলে দিচ্ছি, রম্বসের ক্ষেত্রফল যেহেতু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তার মানে এই প্রথম কর্ণ আর দ্বিতীয় কর্ণ সমান হবে 2 গুণ রম্বসের ক্ষেত্রফল, 2 গুণ রম্বসের ক্ষেত্রফল। এখন এই 2 গুণ ক্ষেত্রফলের ক্ষেত্রে গিয়ে আমরা 2 ক্ষেত্রফল দেওয়া আছে 120 আর প্রথম কর্ণটার মান দেওয়া আছে, প্রথম কর্ণের মান হচ্ছে 10, তো 10 দিয়ে 0 0 কেটে দিলাম, দ্বিতীয় কর্ণের মান আসবে হচ্ছে 24, তার মানে প্রথমটা দিয়ে আমরা ভাগ করে দিয়েছি। হ্যাঁ, কবিরুল ইসলাম, প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। আপনার গণিতে যদি আপনি নিজেকে ভালো করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, সেটা যত সহজ অঙ্কই হোক না কেন। যে না এটা অনেক সহজ অঙ্ক, এটা তো আমি করতে পারি, হ্যাঁ সহজ অঙ্কটা আরো বেশি করে করেন, তাহলে কঠিনটাও আপনার কাছে সহজ হয়ে যাবে, কারণ আপনি হিসাবে তখন পাকা হয়ে যাবেন। একজনের দেখা যায় যে ওই আপনি 7 আর 9 গুণ করবেন, 7 নং কত এইটা বের করার জন্য ওই শুরু থেকে 7 × 7, 7 × 2 = 14, 3 × 7 = 21 এভাবে করে নামটা পড়তে হয়। আবার একজনের দেখা যায় যে 7 আর 13 গুণ করতে হবে, সে একবারে বলে দিতে পারে 7 13 91। বিষয়টা হচ্ছে এই, তো যাই হোক 5 নম্বর প্রশ্নটা দেখবেন যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 768 বর্গমিটার, এর এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমে যে কাজটা করব যে এই আয়তক্ষেত্রের পরিসীমা যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমার সমান, এই জন্য আমাদের কি করতে হবে? আয়তক্ষেত্রের পরিসীমা বের করে ওই পরিসীমা থেকে বর্গক্ষেত্রের পরিসীমাটা বের করে নিতে হবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 768 বর্গমিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই মানটা হচ্ছে ক্ষেত্রফলের মান, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 768 বর্গমিটার। এখন এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের একটা অনুপাত দেওয়া আছে, অনুপাতটা কত? যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ যদি x হয়, তাহলে দৈর্ঘ্য হবে 3x, প্রস্থ x হলে দৈর্ঘ্য হবে 3x। ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে এই দৈর্ঘ্য গুণ প্রস্থ, দ্যাট মিনস 3x², যার মান হবে 768। তো এটাকে আমি 3 দিয়ে ভাগ করে দেই, তাহলে x² এর মান পেয়ে যাব। 3 দিয়ে যদি এটাকে কেটে দেই, 3 দুগুণা হচ্ছে 6, থাকে 1 16, 3 5 15, থাকে 18, 3 6 18, মান পেলাম 256। তো x কে যদি 256কে বর্গমূল করলে x এর মান পেয়ে যাচ্ছি, বর্গমূল করলে কত পাচ্ছি আমরা? 16কে বর্গ করলে 256, 256কে বর্গমূল করলে পাচ্ছি 16। তো এটা যেহেতু 16 মিটার, এক্সটা যেহেতু 16 মিটার,
আমাদের দৈর্ঘ্য কত মিটার হবে? এটা 16, তাহলে 3 16 হচ্ছে 48। তাহলে টোটালি এটা হচ্ছে তার দৈর্ঘ্য প্রস্থ। তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা হবে 48 আর 16 যোগ করলাম, হয়ে গেল 64। এটাকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে পেলাম আমরা পরিসীমা। আমরা জানি পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখান থেকে পরিসীমার মান আসছে 128 মিটার। কার পরিসীমা? এটা হচ্ছে আমাদের এই যে কি বলে আয়তক্ষেত্রের পরিসীমা। কিন্তু প্রশ্নে বলা আছে আয়তক্ষেত্রের পরিসীমা যা, বর্গক্ষেত্রের পরিসীমা তাই, অর্থাৎ এটাই বর্গক্ষেত্রের পরিসীমা। যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে আমাদের কিসের সমান? বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4টা বাহুর দৈর্ঘ্যের সমান। তো এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করে দেই, তাহলে পেয়ে যাচ্ছি ওই বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য। চাচ্ছে ওই বর্গক্ষেত্রটির একটা বাহুর দৈর্ঘ্য কত? তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হবে 32 মিটার। স্যার এত এত টেকনিক শিখতে শুরু করলাম শেষ ক্লাসটাতে, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, সমস্যা নেই। আমরা আপনাদের সাথেই আছি, আপনারাও আমাদের সাথেই আছেন। কোনো না কোনো ক্লাসে, পাবলিক ক্লাসে হলেও আমাদের সাথে ক্লাস করতে পারবেন এবং টেকনিকগুলো অবশ্যই জানা হয়ে যাবে আপনাদের। প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তো যেটা বলছিলাম যে ক্ষেত্রফলের থেকে আমরা কিন্তু আগের প্রশ্নেরই বের করে ফেলতে পারলাম। 6 নম্বর প্রশ্নটাতে যাবেন, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি কি হবে? আমরা জানি যে সামান্তরিকের ক্ষেত্রে যদি কর্ণ দুইটা পরস্পর সমান হয়ে যায়, তো এই ক্ষেত্রে এই সামান্তরিক ক্ষেত্রের নাম কি হবে? বোঝানোর সময় কিন্তু বলেছিলাম যে যেই সামান্তরিকের কোণগুলো সমকোণ, সেই সামান্তরিককে আমরা বলি আয়তক্ষেত্র। তো এই কোণ সমকোণ হওয়ার কারণে এই কর্ণগুলোর দৈর্ঘ্য কিন্তু পরস্পর সমান হয়ে গেছে। তো যার কারণে আমরা কিন্তু এটাকে কি বলতে পারি, যেই সামান্তরিকের এই কর্ণদ্বয় পরস্পর সমান সেটি একটি আয়তক্ষেত্র। সো এখানে রেজাল্ট হবে হচ্ছে আয়তক্ষেত্র। 6 নম্বর প্রশ্নের উত্তর হবে আয়তক্ষেত্র। এরপর 7 নম্বর প্রশ্নটি দেখবেন, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা কত হবে? একটা আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের হচ্ছে দ্বিগুণ বা বিস্তারের দ্বিগুণ, বিস্তারটাই হচ্ছে প্রস্থ। তো এক্ষেত্রে ক্ষেত্রফল 512 হলে পরিসীমা কত? কিছুক্ষণ আগে আমরা যে ম্যাথটা করে আসছি একদম হুবহু সেম ম্যাথ, যে আমাদের প্রস্থ x হলে দৈর্ঘ্য হবে 2x, তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে x × 2x, যেটা আমাদের বলে দিছে 512। তো এই 512কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দেই, কত পাচ্ছি? x স্কোয়ারের মান 2 দিয়ে ভাগ করে দিলাম 256। 256কে বর্গমূল করলে মান পেয়ে যাব 16। 16 হচ্ছে 256। তার মানে x এর মান 16। x হচ্ছে কি আমাদের প্রস্থ। তো প্রস্থ 16 হলে, প্রস্থ যদি 16 হয়, দৈর্ঘ্য কত হবে? তাহলে দৈর্ঘ্য হবে তার ডাবল, 16 দুগুণা 32। এখন কি জানতে যাচ্ছে? দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম, এর পরিসীমার মান কত? তো দৈর্ঘ্য প্রস্থ যোগ করে 2 দিয়ে গুণ করে দেন। দৈর্ঘ্য প্রস্থ যোগ করলে 48 গুণ 2 ইকুয়াল টু হচ্ছে 96, 96। অ্যান্সার হচ্ছে 96 মিটার। ওকে, তাহলে এই প্রশ্নটা তো আমরা শিখে ফেললাম। হ্যাঁ, অনেকে অ্যান্সার করেছেন 96। একটা অ্যান্সার একটু ভুল হয়েছে, কবিরুল ইসলাম ভাইয়া 4 × 16 লিখেছেন, এটা একটু, আচ্ছা ঠিক আছে, আপনারটাও ঠিক আছে। 4 × 16, আচ্ছা 4 × 16 দিলে হচ্ছে না, 4 16 64 হয়ে যাচ্ছে, একটু ঠিক করে নেবেন, ওটা একটু ভুল হয়েছে আপনার। 4 × 24 দিলে ঠিক আছে, অ্যান্সার হবে 96। তো এরপরের ম্যাথটাতে চলে যাচ্ছি। বলা হচ্ছে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1600 বর্গমিটার, এর পরিসীমা কত? তো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1600, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে এই 1600, এটাকে রুট ওভার করলে আমরা কি পাবো? এই 1600কে যদি আমরা বর্গমূল করি, সেক্ষেত্রে আমরা হচ্ছে এটার বাহুর দৈর্ঘ্য পাবো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পাবো। তো দেখবেন একটা শূন্য আছে, যেমন 10, এটাকে যদি স্কোয়ার করি পেয়ে যাবো আমরা 100, অর্থাৎ
একটা শূন্যর জন্য স্কোয়ার করলে হয়ে যায় দুইটা শূন্য, এক জোড়া। দুইটা শূন্য থাকলে যেমন 20 বা 200, এটাকে যদি বর্গমূল করি, 2কে বর্গ করলে 4, আর দুইটা শূন্যের জন্য আমরা পেয়ে যাব 4টা শূন্য। অর্থাৎ বর্গ করলে হয়ে যাবে ডাবল, আর বর্গমূল করলে হয়ে যাবে অর্ধেক। তার মানে আপনি যদি এটাকে বর্গমূল করেন, এই শূন্যগুলা বাদ দিলাম, শূন্যগুলা থেকে পাবো একটা শূন্য, আর 16 থেকে পাবো হচ্ছে 4। তার মানে টোটালি পাচ্ছি কত? 40। এটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 40। তো বাহুর দৈর্ঘ্য যদি 40 হয়, 4টা বাহুর দৈর্ঘ্য কত হবে? 4 40 160। রেজাল্ট হবে 160। তার মানে আমরা একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 1600 বর্গমিটার হয়, ওই বর্গক্ষেত্রের পরিসীমা হবে 160 মিটার। আচ্ছা, এরপরে 9 নম্বর প্রশ্নটি দেখবেন। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে 2025 বর্গমিটার, চারিদিকে বেড়া দেওয়া হয়েছে, বেড়ার মোট দৈর্ঘ্য কত? এই প্রশ্নটি আমরা করে আসছি 2 নম্বর প্রশ্নে, অর্থাৎ এটি 2 নম্বর প্রশ্নটি আবার রিপিট করা হয়েছে। তো 10 নম্বর প্রশ্নটিতে যাই তাহলে। যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, সেটার নাম কি? যেই চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তো চিত্রটা তো এরকমই হবে। আর এই চিত্রের নাম আমরা জানি, এটি হচ্ছে রম্বস। কোণগুলো যেহেতু সমকোণ নয়, এই চিত্রের নাম হয়ে যাচ্ছে রম্বস। তো 11 নম্বর প্রশ্নে একই রকম প্রশ্ন বলা হচ্ছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে উহার পরিসীমা নির্ণয় করো। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ x হলে দৈর্ঘ্য হচ্ছে 3x। তাহলে ক্ষেত্রফল বলে দিছে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলাম। শর্টকাটে যত টেকনিক্যালি আপনি অ্যান্সার করতে পারেন, আপনার জন্য তত সুবিধা। যে আমি ধরি দৈর্ঘ্য সমান x, প্রস্থ সমান এত, অত কিছু লেখার দরকার নেই আপনার। আপনি এক লাইনে সাজানোর চেষ্টা করবেন। মনে মনে ধরলাম যে প্রস্থ x, দৈর্ঘ্য 3x, দুটা তো গুণ করলে ক্ষেত্রফল পাবো। গুণ করে দিলাম, লিখলাম ক্ষেত্রফলের সমান 3 দিয়ে এখানে কাটাকাটি করলাম, এক লাইনের মধ্যে অনেক কিছু হয়ে গেল। তার মানে x স্কোয়ারের মান হচ্ছে 100। স্কোয়ার উঠাই দিলে x এর মান হবে √100, যার মান হচ্ছে 10। তো x এর মান 10 জানতে যাচ্ছে যে ইহার পরিসীমা কত। তো ক্ষেত্রফল থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করতে পেরেছি 10। x এর মান 10, তাহলে 3x এর মান কত? 30। দৈর্ঘ্য 10, প্রস্থ 10, দৈর্ঘ্য 30, যোগ করলে কত পাচ্ছি? 40। 40কে 2 দিয়ে গুণ করলে 80 হচ্ছে এর পরিসীমা। অলরেডি আমরা চতুর্ভুজ সম্পর্কিত যে প্রশ্নগুলো ছিল বা বিভিন্ন পরীক্ষায় আসছে, সবগুলো প্রশ্ন সমাধান করলাম। এখন আলোচনা করব বৃত্ত সম্পর্কীয় আলোচনা। তো এর মধ্যে যদি কোনো প্রশ্ন বুঝতে না পারেন, সেক্ষেত্রে দ্রুত কমেন্ট করে জানাতে পারেন, চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে একটি বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গমিটার, পরিধি 8 মিটার, এর ব্যাসার্ধ কত? একটি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 16 বর্গমিটার, পরিধি 8 মিটার, এর ব্যাসার্ধ কত মিটার? তো আমরা ইচ্ছা করলে এখান থেকে পরিধি থেকেও সূত্র এই ব্যাসার্ধের মান বের করতে পারি, আবার চাইলে ক্ষেত্রফল থেকেও ব্যাসার্ধের মান বের করতে পারি। তো যেহেতু ক্ষেত্রফলের মধ্যে পাই আর স্কোয়ার আছে, স্কোয়ার টি স্কোয়ারের ঝামেলায় যাচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি পরিধি থেকে। তো পরিধি হচ্ছে পাই আর 2πr, এটার মান হচ্ছে 8। এখান থেকে আপনি করতে পারেন, এটার বের করে নিতে পারেন, ব্যাসার্ধের মান বের করতে পারেন। আবার চাইলে আপনার পাই আর স্কোয়ার, এটার মান হচ্ছে 16, এখান থেকেও আপনি ব্যাসার্ধের মান বের করে নিতে পারেন। আবার এই দুইটা থেকেও দুইটা মিলিয়েও ব্যাসার্ধের মান বের করতে পারেন। আচ্ছা, সব ধরনের টেকনিকগুলোই দেখব। প্রথমে আসি যে শুধু আমার 2πr যদি থাকে, 2πr এর মান হচ্ছে 8, সেক্ষেত্রে আমি কিভাবে আর এর মানটা বের করব? ব্যাসার্ধ তো 8, তার মানে আর ইকুয়াল টু হচ্ছে 8/2π। 8/2π। তো পায়ের মান বলছিলাম কত লিখব? 22/7। তাহলে 8কে যদি আমি 2 দিয়ে কেটে দেই, থাকে হচ্ছে 4, উপরে থাকবে 4, আর নিচে পায়ের মান লিখবো 22/7। এরপর জাস্ট আমরা উল্টাই দেব, উপরে হবে 4 7 28, আর নিচে থাকবে 22। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি বা হিসাব করি, কাছাকাছি যে মানটা যাবে এই মানটা অ্যান্সার নিতে পারেন। আর
যদি আমরা এই দুইটাকে, যেহেতু আমাদের পায়ের মানটা কিন্তু এই মানটা কিন্তু এক্সাক্ট ভ্যালু না, যার কারণে আমাদের একদম এক্সাক্ট মানটা পাবেন না। 3.1416 এটাও দশমিকের মান, তো এই জন্য আমরা সাধারণত প্রায় লিখে আসি। আর যদি আমরা পাই কেটে দিতে পারি, সেক্ষেত্রে আমরা এক্সাক্ট একটা মান পাবো। তো এই ক্ষেত্রে যে মানটা আসবে এটা হচ্ছে কাছাকাছি একটা মান আসছে। আর আমরা যদি এই পদ্ধতিতে করি, দেখবেন একটু খেয়াল করে, চাইছে যে ব্যাসার্ধ কত, যে 2πr আর হচ্ছে πr স্কোয়ার, এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার দিয়ে আমরা জাস্ট এই দুইটাকে ভাগ করে দেব। πr স্কোয়ারকে 2πr দিয়ে ভাগ করলাম, তাহলে 16কে 8 দিয়ে ভাগ করে দেব। জাস্ট সমীকরণের মতো দুইটা সাজিয়ে নিয়েছি। πr স্কোয়ার মানে বৃত্তের ক্ষেত্রফল 16, বলে দিছে বৃত্তের ক্ষেত্রফল 16 আর পরিধি হচ্ছে 2πr, তার মানে দুইটা সমীকরণের মতো নিলাম, নিয়ে আমরা এখানে ভাগ করে দিলাম। প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করলাম। πr স্কোয়ার এটাকে ভাগ করছি 2πr দিয়ে, আর রাইট হ্যান্ড সাইডে 16কে ভাগ করলাম 8 দিয়ে। 8 দুগুণা 16, এখানে পাই আর পাই কেটে গেল, 8 দিয়ে আর কে কাটলে এখানে থাকবে 8, তো আর এর মান পেয়ে যাবো 2 দুগুণা 4, তার মানে রেজাল্ট হবে 4। এটার ক্ষেত্রে রেজাল্ট হবে হচ্ছে 4। তো আমরা ওই একটা থেকে নির্ণয় না করে এই দুইটা থেকে নির্ণয় করব। একটা থেকে নির্ণয় করলে অ্যান্সার কাছাকাছি অ্যান্সারটাও আসে না, এটার জন্য যেহেতু দুইটা শর্ত দিয়েছে, এই দুইটা শর্ত থেকে বের করব। তবে যদি কখনো এমন থাকে যে আপনার শুধুমাত্র যেখানে দুইটা শর্ত নাই, একটা শর্ত দিয়েছে, যে হয়তো শুধু πr স্কোয়ারের মান বলে দিছে, অথবা শুধুমাত্র পরিসীমার মান বলা আছে, সেক্ষেত্রে আপনারা পায়ের মান 22/7 ব্যবহার করে আর একটা মান বের করতে পারবেন। তবে এই প্রশ্নটাতে যেহেতু আমাদের দুইটা অপশন আছে, অর্থাৎ দুইটা শর্ত দিয়েছে, একটা হচ্ছে ক্ষেত্রফল আর একটা হচ্ছে পরিধি, এই দুইটাকে ভাগ করে আমরা সরাসরি অ্যান্সারটা বের করে নিব। তো এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। 13 নম্বর প্রশ্নটি দেখবেন যে একটি বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাকে কি বলে? একটা বৃত্তের যে কোনো দুইটা বিন্দু, একটা বৃত্তের উপরস্থ যে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখা, এই রেখাটার নাম কি? আমরা বলেছিলাম যে একটা রেখা যদি একটা বৃত্তকে দুইটা বিন্দুতে ছেদ করে, ওই রেখাকে বলি আমরা জ্যা। তো আর এখানে উল্টা কথা বলছে যে দুইটা বিন্দুকে সংযোগ করছে, ওই রেখাটার নামও হবে জ্যা, অর্থাৎ ডি নাম্বারটি। 14 নম্বর প্রশ্ন, বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তের একটা জ্যা। তো একই প্রশ্ন, 13-14 নম্বর একই প্রশ্ন হবে। এরপর আপনারা যদি 15 নম্বর প্রশ্নে যান, যে এডিবি বৃত্তে এবি আর সিডি দুইটি সমান জ্যা পরস্পর পি বিন্দুতে ছেদ করলে কোনটা সত্য? দুইটা সমান জ্যা যদি পরস্পর ছেদ করে, তো সমান জ্যার জন্য বলে রাখি, যেহেতু সমান জ্যাতে আসলাম, আমরা জানি যে বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ কেন্দ্র থেকে এদের দূরত্ব পরস্পর সবসময় সমান হবে, এবং এরা যদি পরস্পর ছেদ করে, সমান জ্যা যদি পরস্পর ছেদ করে, তাহলে এদের যে অনুপাত, অর্থাৎ অংশের অনুপাত, এই অনুপাতটা সমান। যেমন এবি আর সিডি দুইটা জ্যা, এবি আর সিডি এই দুইটা জ্যা পরস্পর পি বিন্দুতে ছেদ করছে, তার মানে এই এপি আর সিপি এই অংশটুকু সমান হবে। একই রকমভাবে এই পিডি আর হচ্ছে বিপি এই অংশটুকু সমান হবে, অর্থাৎ এপি সমান হবে সিপি আর এই পিডি সমান হবে পিবি। তো এগুলাকে একটু ঘুরিয়েও বলতে পারেন ডিপি, পিবি, যাই বলেন না কেন, নাম পরিবর্তন করতে পারবেন। তো এখানে তাহলে অপশন হচ্ছে কোনটি? এডিবি বৃত্তে এই এবি আর সিডি দুইটা সমান জ্যা পি বিন্দুতে যদি ছেদ করে, তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? পিবি ইকুয়াল টু পিডি, এই অপশনটি আছে আপনাদের ক নাম্বার অপশনে, পিডি ইকুয়াল টু পিবি, তখন আমরা এটাই অ্যান্সার দিব। আচ্ছা, 16 নম্বর প্রশ্নে যাবেন, আবারও আমাদের কমন প্রশ্ন, অর্থাৎ বেসিক আইডিয়া থেকেই আমরা এই প্রশ্নের অ্যান্সার করতে পারি। বলা হচ্ছে যে দুইটি পরস্পরছেদী বৃত্ত কয়টি সাধারণ স্পর্শক আঁকা যেতে পারে? সাধারণ স্পর্শকটা হচ্ছে, সাধারণ মানে কি? সাধারণ মানে হচ্ছে কমন, অর্থাৎ দুইটা বৃত্তেই একটা স্পর্শক, সেটা হচ্ছে সাধারণ স্পর্শক। তো যদি দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করে, এই বৃত্তগুলোর কয়টা সাধারণ স্পর্শক আঁকা যায়? দুইটি সাধারণ স্পর্শক আঁকা যাবে, একটা উপরে একটা নিচে। কারণ এই সাইডে স্পর্শক আঁকলে এটা আপনার এটার সাথে সাধারণ হচ্ছে না, যার যার বিন্দুতেই থাকবে।
তার মানে আমরা দুইটি স্পর্শক আঁকতে পারি, সাধারণ স্পর্শক পরস্পর ছেদি দুইটা বৃত্তে। এরপর দেখবেন যে এর পরের প্রশ্নটি আছে ঠিক 17 নম্বর প্রশ্নটি, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ কত হবে? কোন বৃত্তের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, স্পর্শ বিন্দুগামী স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। এটা মনে রাখবেন যে স্পর্শক আর ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এরা পরস্পর লম্ব হবে, লম্ব অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, এদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি বা সমকোণ। তার মানে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। ওকে, 18 নম্বর প্রশ্নটিতে চলে যাচ্ছি। একটি বৃত্তের ব্যাস 8 সেন্টিমিটার ছিল, ব্যাস 12 সেন্টিমিটার করা হলে আয়তন কত হবে? সাধারণত বৃত্তের সাধারণত আয়তন হয় না, এই প্রশ্নটা মেবি ভুল হয়েছে, কারণ বৃত্তের হয়তো পরিধি হতে পারে, বৃত্তের ক্ষেত্রফল হতে পারে, কারণ বৃত্ত হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা বৃত্ত চিন্তা করি। যদি এখানে গোলকের কথা বলা থাকতো, গোলকটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বোঝাতে পারি, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের সেই বস্তুর আয়তন থাকতে পারে, যেমন চতুর্ভুজের আয়তন নাই কিন্তু আয়তকার ঘনবস্তুর আয়তন আছে। তো চতুর্ভুজের সর্বোচ্চ ক্ষেত্রফল থাকতে পারে, বৃত্তের ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষেত্রফল এবং পরিসীমা থাকবে, কিন্তু আয়তন থাকবে হচ্ছে শুধুমাত্র গোলকের। তো এটার ক্ষেত্রে হয়তো এমন হতে পারে যে একটা বৃত্তের ব্যাস 8 সেন্টিমিটার ছিল, সেই ব্যাসটাকে বৃদ্ধি করে করা হয়েছে কত? ব্যাস করা হয়েছে হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার ব্যাস। তো এখন বলা হচ্ছে যে বলতে পারে ইসের পরিধি কত হবে, এই বৃত্তের পরিধি কত হবে, পরিধি কত হবে? আগে ছিল 8, এখন হয়েছে 12। তো 8 থাকলে যেহেতু ব্যাসের থেকে আমরা কি করতে পারি, ব্যাস হচ্ছে 2r সমান হচ্ছে 12, আর ব্যাসের থেকে যদি আমরা পরিধির সূত্র বের করি, পরিধি সমান হচ্ছে 2πr। তো 2r এর মান তো দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে এটার অ্যান্সার হবে 12 পাই। যদি ব্যাসার্ধ হয় 12, সেই ক্ষেত্রে পরিধি হবে হচ্ছে 24 পাই ইত্যাদি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল মোটামুটি বৃত্ত এবং চতুর্ভুজ সম্পর্কিত আলোচনা। এই একটা টপিকের সাথেই আমাদের ধারার টপিকটিও একই সাথে, যার কারণে আমরা ধারা নিয়েও একটু আলোচনা করে যাচ্ছি যে সাধারণত আমাদের এই পরীক্ষাগুলোতে ধারা থেকে খুব বেশি কঠিন অঙ্ক দেয় না, এই ধারা দেখেই অ্যান্সার করা যায়, বা একটা প্যাটার্ন যদি চিন্তা করেন, এই প্যাটার্ন চিন্তা করেও অ্যান্সার করা যায়। 2, 5, 8, 13, 21 এবং 24। তো এটা কোনো না কোনো নিয়ম ফলো করে অবশ্যই এই প্যাটার্নটা তৈরি করা হয়েছে। এটা মেন্টাল এবিলিটির প্রশ্ন হতে পারে, সেক্ষেত্রেও আমাদের কোনো স্বাভাবিক অর্থাৎ যেই সমান্তর গুণোত্তর ধারা, সবসময় যে সমান্তর গুণোত্তর ধারা ফলো করবে তা নয়, প্যাটার্ন যে কোনো পদ্ধতিতেই তৈরি করতে পারে। তো একটু দেখি যে এই প্যাটার্নটা কিভাবে তৈরি করা হয়েছে। 2, 3, 5, 8, 13, এরপরে আছে 21, এরপরে আবার আছে 24। তো এইটা কিভাবে তৈরি করা হলো? 2 আর 3 যদি ব্যবধান খুঁজেন, এখানে ব্যবধান আছে 1, 2, 3 ব্যবধান আছে 1, এরপরে 3 আর 5 এর ব্যবধান আছে 2, 5 আর 3 এর ব্যবধান আছে 3, 8 আর 13 এর ব্যবধান আছে আবার 5, এরপরে 13 আর 21 এর ব্যবধান আছে কত? 8, 13 আর হচ্ছে 21 এটার ব্যবধান আছে 8, এরপর 21 আর হচ্ছে 24, এটা কি 24 হবে? 24 না তো 34, হ্যাঁ 34 হবে। তো 21 আর 34 এই দুটার ব্যবধান আছে কত? 13। তো জানতে চাওয়া হচ্ছে যে এর পরের সংখ্যাটা কত। একটু লক্ষ্য রাখবেন যে 2, 3 এর ব্যবধান কত? 1 বৃদ্ধি পাইছে, এখানে 2 বৃদ্ধি পাইছে, এখানে 3, এখানে এসে 5 বৃদ্ধি পেয়েছে, এখানে 8 বৃদ্ধি পেয়েছে, এখানে 13 বৃদ্ধি পেয়েছে। তার মানে এরা এই যে বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধিটাও কিন্তু কোনো স্বাভাবিক নিয়মে না, যে একবারে প্রত্যেকটার ব্যবধান 1 এরকমও না, প্রত্যেকটার ব্যবধান 2 তেমনও না, প্রত্যেকটার ব্যবধান 1 1 করে বাড়ছে সেইটাও না। তাহলে এটা কিভাবে যাচ্ছে?
হ্যাঁ, এটার এই ব্যবধানটার মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক? 1 আর 2 যোগ করেন, পেয়ে যাচ্ছেন 3। এই 2 আর 3 যোগ করলে পেয়ে যাচ্ছি 5। 3 আর 5 যোগ করলে পেয়ে যাচ্ছি পরবর্তী ব্যবধান 8। এরপরে এই 5 আর 8 যোগ করলে পরবর্তী ব্যবধান হচ্ছে 13। তো 8 আর 13 যোগ করব, 8 আর 13 যোগ করলে হচ্ছে 21, পরবর্তী পদের ব্যবধান হবে হচ্ছে 21। তো আমার সংখ্যাটা ছিল 34, এর সাথে 21 যোগ করলে সংখ্যাটা পেয়ে যাচ্ছি কত? 55, অর্থাৎ পরবর্তী সংখ্যাটা হবে 55। তো এই গেল। তো এটাকে যদি আপনারা এভাবেও চিন্তা করেন সেটাও কিন্তু হচ্ছে 2 আর 3 5, 5 আর 3 8, 8 আর 13 হচ্ছে 21, 21 আর 34 যোগ করলেও 55 হবে। এভাবে গেলেও আপনাদের রেজাল্টটা পেয়ে যাচ্ছেন। তো এরপরে দেখেন যে আমাদের 20 নম্বর প্রশ্নে আছে যে 2 4 8 16 ধারাটির কততম পদের মান হবে 128। 2 4 6 তো নাই, 2 4 8 16। তো 2 4 8 16 এর পরবর্তী কততম পদের মান 128। খুব বেশি দূর যেতে হবে না, আপনারা চাইলে এটা ওই সাধারণতম পদটা বের না করে সরাসরি করে দিতে পারেন। 2 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 32 দুগুণা 64, 64 দুগুণা হচ্ছে 128। এইভাবে বের করলে আপনি আরো দ্রুত অ্যান্সার করে দিয়ে আসতে পারছেন এটা। কিন্তু যদি আরো বেশিতম পদ হয়, 128 না দিয়ে যদি বলে 1024, সেক্ষেত্রে হয়তো আপনার আরো টাইম লাগবে, তখন আমরা ফর্মুলাতে যাব। তো এটার ক্ষেত্রে এটা একটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে ar⁻n-1। তো তখন আমরা ধরে নেই যে এই n-তম পদের মান হচ্ছে 128। ঠিক আছে? আর যদি আমরা, যেহেতু এটা শর্টকাট এবং আমাদের পরীক্ষাতে সাধারণত সহজ ম্যাথগুলোই আসে, খুব বেশি একটা কঠিন ম্যাথ দেয় না, যেহেতু জানে যে ক্যালকুলেটর থাকে না, তো সেক্ষেত্রে আমরা এই সূত্রের সাহায্যে বের করে নিতে পারবো, যে সূত্রটা দেখানো হলো। আর যদি আমাদের দেখা যায় যে এরকম খুব ছোট ছোট পদ দিয়ে আসছে, সেক্ষেত্রে আমরা সরাসরি মানগুলো হিসাব করে বের করে দেবো যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, তাহলে এটা সপ্তম পদ। উত্তর হবে 7তম পদ। এরপর আমরা একটু দেখব যে 21 নম্বর প্রশ্নটা বলা হচ্ছে যে 1 3 6 10 15 21 ধারাটির 11তম পদের মান কত? তো 1 3 6, 1 3 6 10 15 21 এই আছে। তো ধারাটির 11তম পদের মান কত হবে? এখানে কয়টা পদ দেওয়া আছে? 1 2 3 4 5 6টা দেওয়া আছে, আর 5টা বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের ব্যবধান কত? এটার ব্যবধান 2, এটার ব্যবধান আছে 3, এটার ব্যবধান 4, এটার ব্যবধান 5, এটার ব্যবধান 6, তারপরের আর ব্যবধান হবে 7, এরপরেরটার ব্যবধান হবে 8, তারপরেরটার ব্যবধান 9, এভাবে করে যাচ্ছে, অর্থাৎ ক্রমিক সংখ্যা অনুসারে যাচ্ছে। তো এভাবে করে যদি ব্যবধান আমরা জেনেই গেলাম যে এর পরবর্তী সংখ্যাটা হবে কত? 21 আর 7 হচ্ছে 28। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দেওয়া আছে, তার মানে 7 নম্বর পদ। 7 নম্বর পদের মান হবে 28। 8 নম্বর পদের মান হবে কত? 28 আর 8 36, 8 যোগ করলাম। 9 নম্বর পদের মান হবে কত? 36 আর 9 45। 10 নম্বর পদের মান হচ্ছে 45 আর 10 55, আর 11তম পদের মান হচ্ছে 55 আর 11 হয়ে যাবে 66। রেজাল্ট হয়ে যাবে তখন 66। তো এইগুলো একটা বিষয়। তো একই রকমভাবে কিন্তু আপনারা 8 11, তারপর হচ্ছে 17 29 53 এই যেটা আছে, একই রকমভাবে পরবর্তী সংখ্যাটা কিন্তু বের করতে পারছেন, জাস্ট পরবর্তী সংখ্যাটা যাচ্ছে। তো 22 23 24 এগুলো সব একই রকম অঙ্ক, এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করলেই করতে পারবেন। এরপরে দেখেন 25 নম্বর অঙ্কটিতে আছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 247 বর্গ ফুট, এর দৈর্ঘ্য 19 ফুট হলে প্রস্থ কত? তো 19 দিয়ে আমরা যদি 247কে ভাগ করে দেই চলে আসবে। 247কে 19 দিয়ে ভাগ করলে আমরা পরবর্তী প্রস্থের মানটা পেয়ে যাব। এটাও আপনারা নিজেরাই করতে পারছেন। তো এরপরে দেখেন 80 96, মাঝখানে একটা পদ ফাঁকা আছে। 80, এরপরে 96, এরপরে একটা ফাঁকা আছে, এবং সব শেষে আছে হচ্ছে 128।
তো এটার জন্য ব্যবধান কত আছে? এইখানে ব্যবধান হচ্ছে 16, এইখানে ব্যবধান 16। তো আমরা যদি 16 ব্যবধান নিয়েই করি, তো 16 আর 96 কত দাঁড়ায়? 16 আর হচ্ছে 96 যোগ করলে আমরা পাই হচ্ছে 10 আর 106 আর 2 হচ্ছে 112। এখানে পাচ্ছি 112। 16 আর হচ্ছে 96 ই করলে 102 আর 10 112। তো 112-র সাথে আবার 16 যোগ করলে পেয়ে যাচ্ছি কত? 128। অর্থাৎ এখানে প্রত্যেকটা পদের ব্যবধানই 16 করে নিলেই হয়ে যাচ্ছে। তার মানে এর পরবর্তী পদটা হয়ে যাচ্ছে 112। তো এই মোটামুটি ছিল, এবং এই চ্যাপ্টারের যে ধারা সম্পর্কিত যে ফর্মুলাগুলো আপনার প্রয়োজন আছে, আপনারা দেখবেন যে এই শীটের মধ্যে খুব সুন্দর করে মৌলিক আলোচনার মধ্যে এই মানগুলো দেওয়া আছে। তো যদি এরপরেও বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেহেতু এছাড়া আর কোনো ওয়ে নাই। চেষ্টা করব আমি সমাধান করে দেওয়ার জন্য। তো আজকে এই মোটামুটি আপনাদের শেষ ক্লাস ছিল আমার সাথে। আজকে আপনাদের প্রথম ব্যাচের এই 12 নম্বর লেকচার দিয়ে আজকের গণিত টপিকটি শেষ হয়ে গেল। তো হয়তো প্রথম থেকে আপনাদের সাথে আমি ছিলাম না, মাঝ থেকে আসছি। তো যতটুকু বুঝিয়েছি আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা কতটুকু বুঝতে পেরেছেন এটা আপনারা ভালো জানেন। তো তারপরও যদি আপনাদের প্রবলেম থাকে, মার্কস ফরওয়ার্ড তো আপনাদের পাশে সর্বদাই আছে, আর মার্কস ফরওয়ার্ডের থাকা মানে আমরাই আছি আপনাদের সাথে। তো সেক্ষেত্রে মার্কস ফরওয়ার্ডের গ্রুপ পেজ দুটাতেই আপনারা সংযুক্ত আছেন। তো আপনারা চেষ্টা করবেন প্র্যাকটিস করার জন্য, নিয়মিত প্র্যাকটিসের মধ্যে থাকবেন। যে কোনো সময় যে কোনো প্রবলেম হলে অথরিটির সাথে যোগাযোগ করবেন। অথরিটি চাইলে আমরা অবশ্যই আপনাদেরকে আবারও হেল্প করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।